কি হলো বলো তো চাচা, মুখখানা এমন প্যাঁচার মতো করে রেখেছো কেন? সাধে মুখ বেজার করে রেখেছি। তোকে এতবার মানা করছি, শুনছিস না? ইকবাল, লোভ ভালো নয় রে, লোভ ভালো নয়, বিপদ ডেকে আনে। লোভ নয় গো চাচা, আমি সাহসে ভর করে যেতে চাইছি। শুনেছি সে গায়ের গাঙে জাল ফেললে জাল থেকে নাকি রূপো উঠে আসে। আজ পর্যন্ত কেউ ফিরেছে রূপ নিয়ে? বল তুই, ফিরেছে? কেউ ফেরেনি, কিন্তু ইকবাল ফিরবে, তুমি দেখে নিও চাচা। বেশি সাহস দেখাতে যাস না। ওই গাং মানুষ খাকি, মারা পড়বি তুই। মানুষ খাকি গাং, আমার কথাটা শোন। তোর বাপটাও জেদ করতে গিয়ে। কথাটা গিলে নিল ইসমাইল চাচা। ইকবালের চোখ দুটো যেন ধপ করে জ্বলে উঠল। লগিটা ধরল শক্ত মুঠোয়, তারপর নৌকোর মুখটা ঘুরিয়ে দিল। ইসমাইল চাচা হাঁ হাঁ করে উঠল। আরে আরে, করছিস কি? নৌকো এইদিকে ঘোরালি কেন? সামনে মানিক চকের ঘাট, তোমাকে ওখানে নামিয়ে দেবো। তুমি চলতি নৌকা ধরে বাড়ি চলে যাও। বেলা পাগলামি করিস না ইকবাল। নৌকো ঘোরা, তুই কি একা যাবি নাকি সেখানে? তোর মাথা খারাপ হয়ে গেছে? যেখানে মানুষ দলে বেঁধে যেতে সাহস পায় না, সেখানে তুই একা যাবি? ইকবাল কোনো উত্তর দিল না, কঠিন মুখে লগিটা ধরে দাঁড়িয়ে রইল। ইসমাইল চাচা এক পলক ইকবালের মুখের দিকে তাকালো, নিজের উৎকণ্ঠা লুকিয়ে রেখে মৃদু স্বরে বলল, গাঙের দিকে চল। যা হয় দেখা যাবে, যা হয় দেখা যাবে, চল ইকবাল। সন্ধ্যের ছায়া পড়েছে নদীর জলে। কাছেই কোনো একটা গাছে অজানা কোনো পাখি কর্কর শব্দ করে ডেকে উঠল। সেই ডাকে ইসমাইল চাচা একটু কেঁপে উঠল যেন। নৌকা এখন নদীর প্রায় মাঝ বরাবর চলেছে। জল এখানে বেশি, দাঁড় বাইতে শুরু করলো। চাচা বড় হ্যারিকেনটা জেলে ঝুলিয়ে দিল ছইয়ের সামনের বাঁশটায়। চারদিক যেন ভীষণ থমথমে এখন। শুধু ইকবালের দাঁড় টানার ছপাত ছপাত শব্দটা সেই নিস্তব্ধতায় দাগ টানছে। ইকবাল, দাঁড় শক্ত করে রাখ, সামনেই সুন্দরী গাং। ইকবাল কঠিন মুখে তাকালো সামনের দিকে, তারপর নৌকোটা কিছুটা পাড়ের দিকে ঠেলে দিল। সামনে সুন্দরীর গাং, সেই গাঙের জলের উপর রূপোর ফসল ভেসে বেড়ায়। তুলে নিতে হবে জালে সেই ফসল। হঠাৎই ইসমাইল চাচা চিৎকার করে উঠল, ইকবাল, নাওয়ের মুখ ঘোরা! ইকবালও যেন কেমন চমকে গেল। ভয়ের একটা দৃষ্টি ফেলল ইসমাইল চাচার উপর। উই দেখ সামনে, উই দেখ! ইকবালের দৃষ্টি তড়িৎ বেগে ঘুরে গেল। একটু আগেও সে আনমনে থাকার জন্য আর ভারী জোলো বাতাসের জন্য দৃষ্টি অস্বচ্ছ ছিল বলে খেয়ালই করেনি সুন্দরী গাঙে এই মুহূর্তে জলে ঘূর্ণি উঠেছে। সেই ঘূর্ণিতে পড়া মানে মৃত্যু নিশ্চিত। ঘূর্ণি পাক খেতে খেতে এগিয়ে আসছে তাদের দিকেই। চাচার ধমকটা আবারও শোনা গেল, কি হা করে দেখছিস ইকবাল? নৌকো পাড়ের দিকে ঠেল! ইসমাইল পেশির সমস্ত জোর ঠেলে দাঁড় বাইল। ইকবাল দাঁড়টা দিয়ে পেশির সমস্ত শক্তি উজাড় করে জলে টান দিল। কিন্তু ঠিক তখনই পাড়ের দিক থেকে মহিলা কণ্ঠের একটা ডুকরে ওঠা কান্নার ঢেউয়ের মতো শব্দ ভেসে এলো আর আছড়ে পড়ল ইকবালের কানে। চোখেতে তাকালো ইকবাল সেদিকে। মৃদু আলোয় দৃশ্যমান হলো একটি বছর 25-26-এর মেয়ে নদীর ধারের ঝাঁকড়া গাছের নিচে দাঁড়িয়ে। ইকবালের মনে হলো মেয়েটির চোখের দৃষ্টিটা কেমন যেন ঠিক সাধারণ মানুষের দৃষ্টির মতো নয়। এক মুহূর্তের জন্য সে যেন হারিয়ে ফেলল নিজের চেতনা। আর ঠিক তখনই চাচার ধমকের সুরে বলা কথাগুলো আছড়ে পড়ল ইকবালের কানে। কি হলো ইকবাল? থামলি কেন? ডাঙার টান ইকবাল! ভয়ঙ্কর ঘূর্ণিটা লাট্টুর মতো শূন্যে উঠে পাক খেল আর ইকবালদের নৌকোটাও চোখের পলকে আছড়ে পড়ল নদীর জলে। ইকবালের শরীরটাও পাক খেতে খেতে তলিয়ে গেল জলের তলায়। একটা রাত চড়া পাখির ডাক আর নদীর জলের বয়ে যাওয়া শব্দটা ছাড়া তেমন কোনো শব্দ আর নেই চারপাশে। কাদা জলে মাখা একটা অচেতন দেহ শুয়ে আছে ঝাঁকড়া গাছটার কাছে। দেহটার বেশিরভাগ অংশটাই ডুবে আছে কাদা জলে। জিগে থাকা অংশটা নড়ছে মৃদু।
নড়তে থাকা শরীরটার একদম কাছে এগিয়ে এলো ক্ষুধার্ত ভয়ঙ্কর প্রাণীটা। মুখটা হাঁ হলো তার, ধারালো দাঁতের সারিগুলো যেন অন্ধকারেও ঝিকিয়ে উঠল। প্রকাণ্ড হাঁ মুখটা গিলে খেতে চাইল নড়তে থাকা শরীরটাকে, আর ঠিক তখনই কেউ যেন ঝড়ের বেগে দেহটা তুলে নিয়ে সামনের জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। রাত চড়া পাখিটা আজ যেন পণ করেছে নদী আর তার সহচর জঙ্গলকে তার ডাক শোনাবেই। ইকবাল কান পেতে শুনতে চাইল, কিন্তু সে ধরতে পারছে না যেন শব্দগুলো। তার ভেজা শরীরটায় কেমন যেন একটা কাঁপুনি ধরে গেল। কি করবে না করবে বুঝতে পারল না। আর ঠিক তখনই খক খক কাশির সাথে ঘর ঘরে একটা গলা ভেসে এলো। লোভ ভালো নয়, বিপদ ডেকে আনে, ঠেলে দেয় মৃত্যুর দিকে। ভীত দৃষ্টি খুঁজতে লাগলো ঘর ঘরে গলার অধিকারীকে। এদিক ওদিক দৃষ্টি ফেলল সে। ঝাপসা অন্ধকারে দৃশ্যমান হলো এক ছায়ামূর্তি। ইকবাল চোখ একটু বড় করে তাকালো। ছায়ামূর্তি যেন সুস্পষ্ট হলো একটু। একটা লোক ঝুঁকে বসে আছে সামনের ঝাঁকড়া গাছটার নিচে। গোটা দেহ চাদরে ঢাকা, এমনকি মুখটাও। শুধু অন্ধকারে জ্বলছে তার চোখ দুটো। বাপরে, কি ভয়ঙ্কর দৃষ্টি! কোন মানুষের এরকম দৃষ্টি হতে পারে? কিন্তু সব আশঙ্কা ছাড়িয়ে ইকবালের মনে জেগে উঠল একটাই প্রশ্ন, কে এই লোকটা? এরকম নির্জন জঙ্গলে এরকম অন্ধকারে কি করছে? এই লোকটাই কি তাকে বাঁচিয়েছে, নাকি কোনো ডাকাত দলের লোক? কিন্তু একটু পরেই ইকবালের আশঙ্কাটা কেটে গেল লোকটার অদ্ভুত আচরণে। এখান থেকে পালা, পালা, এক্ষুনি পালা, না হলে। কথাটা অসম্পূর্ণ রেখেই লোকটা যেন ঝড়ের বেগে অদৃশ্য হয়ে গেল। ইকবাল এক মুহূর্তের জন্য পাথর হয়ে দাঁড়িয়ে রইল। একটা চিৎকার কানে তরঙ্গের মতো ভেসে আসছে। ইকবাল, আরো জোরে দাঁত টান, আরো জোরে দাঁত টান ইকবাল। একটা ঘূর্ণি শোঁশো আওয়াজ তুলে যেন জেগে উঠল ইকবালের চোখের সামনে। আর ইকবাল ওইখানেই হাঁটু গেঁথে বসে পড়ল। হাউ মাউ করে কেঁদে উঠল সে। চাচা, চাচা, চাচা। আর সেই অবস্থাতেই কানে এসে লাগলো চুরির রিন রিন একটা শব্দ। কেউ যেন জঙ্গল টপকে তার দিকেই এগিয়ে আসছে সচকিত পদক্ষেপে। আর সেই অবস্থাতে দেখতে পেল লালচে একটা অবয়ব ধীর পায়ে ভীষণ এক দৃষ্টি নিয়ে এগিয়ে আসছে তার দিকেই। কে মেয়েটা? বারবার আমার কাছে আসছে কেন? কি চাইছে সে? কি চাইছে? হনহন করে হাঁটা দিল সে নদীর দিকে। যেমন করেই হোক এখান থেকে পালাতে হবে। কিন্তু কয়েক পা যেতেই থেমে গেল সে। বেশ কিছুটা দূরে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে মেয়েটি। ইকবাল চিনতে পেরেছে এই মেয়ে সেই মেয়ে যে নদীর ধারে ঝাঁকড়া গাছের নিচে দাঁড়িয়ে কাঁদছিল। বুকের ভেতরটা গুড়গুড় করে উঠল তার। সে মনে মনে ঠিক করলো মেয়েটাকে অগ্রাহ্য করেই চলে যাবে নদীর দিকে। খুঁজবে যদি কোনো মাঝি বা নৌকোর খোঁজ পায়। তাই আবারও হনহন করে হাঁটা দিল। কিন্তু ঠিক মেয়েটার পাশ দিয়ে যখন পেরিয়ে যাচ্ছে তখনই মেয়েটা টেনে ধরল ইকবালের হাতটা। ইকবালের নাকে কেমন একটা পোড়া গন্ধ এসে ঠেকল। তার মনে হলো তার হাত দিয়ে এক মুঠো বরফের কুঁচি ছুটে গেল। রেনরেনে গলার আকুতিটা কানে তীরের মতো গেঁথে গেল তার। চলে যাচ্ছ কেন? তুমি চলে গেলে তো আমি আমার ছেলেটাকে আর খুঁজেই পাবো না। ছেলে? কোথায় তোমার ছেলে? ওই রাক্ষসটা কেড়ে নিয়েছে। কি রাক্ষস? ওই যে লোকটা। কথাটা শেষ হতেই ইকবাল দেখল সামনের জঙ্গল মারিয়ে আসছে কালকের রাতের সেই লোকটা। আর লোকটাকে দেখে মেয়েটা চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। লোকটা যেন এখন ভীষণ ক্রুদ্ধ। লোকটা কথাটা অসম্পূর্ণ রেখেই আবার উল্টো দিকে বড় বড় পা ফেলে অদৃশ্য হয়ে গেল। শুধু জলো বাতাসে থেকে গেল একটা গন্ধ, বড় অস্বস্তিকর গন্ধ। গলা পচা দেহ থেকে যে গন্ধ বেরোয় অনেকটা তেমন। গন্ধটাকে এক প্রকার অগ্রাহ্য করেই হাঁটা দিল ইকবাল নদীর দিকে। সত্যিই তাকে পালাতে হবে। এ জায়গা শুধু ভয়ঙ্কর নয়, বড় গোলমেলে। বাতাসে মৃত্যুর গন্ধ পাচ্ছে যেন। নদীর ধারটায় এসে সে থামল। কি করবে বুঝতে পারল না সে। আর ঠিক তখনই দৃশ্যটা চোখে পড়তেই কেঁপে উঠল শরীরটা। একটা শরীর ভেসে উঠেছে কাদা জলের ওপর। একটা শরীর, কাদা মাখা মুখটা একপাশে কাত হয়ে আছে। আর সেটাতে চোখ পড়তেই ইকবালের শরীরটা ঝাঁকুনি খেয়ে গেল। হাউ হাউ করে কেঁদে উঠলে সে। চাচা,
চাচা, আমার জন্য, আমার বোকামির জন্যই তোমার এই অবস্থা হলো চাচা, আমায় ক্ষমা করে দাও। আর ঠিক তখনই ইকবালের কাঁধে শীতল একটা স্পর্শ লাগতেই সে চমকে উঠল। দেখল সেই মেয়েটা তাকে ইশারা করে সামনের কাদা জলের দিকে কিছু দেখাচ্ছে। ইকবালের মন এমনিতেই ভীষণ অশান্ত, তাই কিছুটা বিরক্তি বোধ করলো। সে কড়া স্বরে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই মেয়েটা জোরের সাথে বলল, ওই কাদা জলে আরো অনেক আছে। আরো অনেক আছে? মানে কারা আছে? ওই রকমই অনেকজন কাদা জলের নিচে আছে। ওই রাক্ষসটা সবাইকে ওখানে লুকিয়ে রেখেছে। আমার ছেলেটাকেও তো। তোমার নাম কি? এই নির্জন চরে কিভাবে এলে? আমার নাম সুন্দরী, আমি রায়গঞ্জের বণিক। এই অভিশপ্ত নামটাই তো জেলেদের মুখে ঘোরে। এই মেয়েটাই কি তবে? না না, তা কি করে সম্ভব? সে তো বহু দশক আগের ঘটনা। এই সুন্দরী তাহলে অন্য কেউ? মেয়েটার শেষ কথাটায় ইকবালের চিন্তায় ছেদ পড়ল। ওই যে রাক্ষসটা আসছে, আমি যাই যাই। বললাম না, এখান থেকে চলে যা, এক্ষুনি চলে যা, না হলে তোর অবস্থাও হবে। সুন্দরী ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছো? এইসব নিয়ে কথা বাড়িয়ে সময় নষ্ট করিস না। এই চর ছেড়ে সুন্দরী গাঁ ছেড়ে চলে যা। যাবো তো বটেই, তবে আগে সুন্দরীর ছেলেকে তোমার কাছ থেকে উদ্ধার করি। বল রাক্ষস কোথায় রেখেছিস তাকে? বলেই ইকবাল হাতের মুঠি নিয়ে টিপে ধরল লোকটার গলা। কিন্তু এ কি, এরকম অনুভূতি হচ্ছে কেন? মনে হচ্ছে গলা পচা একটা মৃতদেহ হাত দিয়ে টিপে ধরেছে সে। উৎকট গন্ধটা নাকে এসে ঝাপটা মারছে। ইকবাল কিছুটা ঝাঁকুনি খেয়ে পিছিয়ে গেল। খালি পেট অথবা পচা উৎকট গন্ধটার জন্য গা গুলিয়ে উঠল তার। মাথাটা ঝাঁঝা করতে লাগলো। চোখের সামনেটা যেন কেমন ধোঁয়া ধোঁয়া হয়ে এলো তার। কোনো রকমে নিজেকে সামলে নিল সে। বেড় করে বলতে চাইল কিছু, কিন্তু তা যেন তার গলাতেই আটকে গেল। রহস্যময় লোকটা মৃদু অথচ ভারী স্বরে বলল, যা, চলে যা, যা, এখনো বলছি যেমন করে হুক পালা। যা দেখছি সবই ভ্রম, আসলটা বড় ভয়ঙ্কর, বড় নিষ্ঠুর। আমায় বলো, কি গল্প লুকিয়ে আছে এইসবের আড়ালে? গল্পই বটে, নিষ্ঠুর নির্মম এক গল্প। এই প্রথম ইকবাল লোকটাকে একটু ভেঙে পড়তে দেখল। নিজেকে থিতু করলো একটু ইকবাল। তারপর মৃদু স্বরে বলল, আমি শুনতে চাই, সব আমায় বলো। হ্যাঁ, কাউকে তো বলতেই হবে, কেউ তো সবটা জেনে যাক। এক মুহূর্ত চরম নিস্তব্ধতায় ভরে গেল চারপাশ। পাখির কলতান স্তব্ধ। চপল কিশোর কিশোরী যেমন দাদু ঠাকুমার কাছে গল্প শোনার আগ্রহে হঠাৎ করে চুপ করে যায়, সুন্দরী গাঙের এই চরটাও যেন তেমনই হয়ে গেল এখন। লোকটা বলতে শুরু করলো, এই যে চরটা, এটার আগে নাম ছিল মাতানের চর। ভয়ঙ্কর দস্যু মাতান আর তার দলবল থাকতো এই চরের জঙ্গলে। মাতান দস্যুর মতো নিষ্ঠুর নির্দয় মানুষ খুব কম ছিল এই বাংলায়। সুন্দরী নামক মহিলা পুড়ে ছাই হয়ে গেছে। শুধু তাদের অতৃপ্ত আত্মা অভিশাপ হয়ে জেগে রইল এই চরে। লোকমুখে তাই এই চরের নাম হয়ে গেল সুন্দরী গাঙের চর। চলে যাও, চলে যাও এ চর ছেড়ে, না হলে সে নিষ্ঠুর নির্মম মৃত্যু তোমাকেও দেবে। ইকবাল উঠে পড়ল। কেমন যেন একটা সনসন বাতাস বয়ে গেল চর জুড়ে। লোকটার গায়ে জড়ানো চাদরটা সরে গেল সেই হাওয়ায়। ইকবাল দেখল লোকটার ছাতি জুড়ে চওড়া রক্তের দাগ। যাও যাও, আর দেরি করো না, যাও। ইকবাল দ্রুত হাঁটা দিল। বেশ কিছুটা গিয়ে আরো একবার ঘাড় ঘুরিয়ে দেখল, কিন্তু এ কি, লোকটা কোথায় গেল? যেখানে সে বসেছিল সেখানে শুধুই শূন্যতা। নিজের মনেই মাথা নেড়ে আবারও পা বাড়ালো ইকবাল। বুঝতে অসুবিধা হয় না যে এতক্ষণ সেই আগন্তুক মানুষটি আর কেউ নয়, স্বয়ং মাতান দস্যু। ইকবালের নৌকো মাঝ নদীতে পৌঁছে গেল। ইকবাল দৃষ্টি ফেরাল।
সুন্দরী গাঙের ঢেউ ইকবালের নৌকোটা ভাসিয়ে নিয়ে চলল সামনের দিকে। সুন্দরী গাঙে যদি কেউ এখনো তীক্ষ্ণ দৃষ্টি ফেলে, তাহলে হয়তো তার স্রোতে এখনো দেখা যাবে রক্তের ছিটে। তার বুকে এখনো কত শত মানুষের লাশ, বহু বহু বছর আগের নিষ্ঠুর নির্মম ইতিহাস গল্পগাথা হয়ে রয়ে গেছে সেখানে। শুধু সে পাপ আজও সেই সুন্দরী গাঙের চরে অভিশাপ হয়ে রয়ে গেছে কোনো এক ভয়ঙ্কর দস্যুর দীর্ঘশ্বাসে, কোনো এক মায়ের বুক ঠেলে ওঠা কান্নায়। এই গাঙের পথের যাত্রী যদি বাতাসে কান পেতে শোনে, তাহলে শুনতে পাবে কোনো এক মহিলা আজও কান্না ভেজা গলায় আকুতি করে চলেছে। সবাই পালিয়ে যায়, কেউ তো আমার ছেলেটাকে খুঁজে দাও, কেউ তো খুঁজে দাও।